গল্প বলি এসো। আজ যে গল্পটির পাঠ শুরু করব তার সম্পর্কে একটু কিছু কথা বলে নিই। উপন্যাসটির নাম হলো চেম্মিন। এই গল্পটি মালয়ালম ভাষায় রচিত, কেরলের সমুদ্র পাড়ের মাঝিদের জীবনযাপন নিয়ে। উপন্যাসটি লিখেছেন তাকাশি শিবশঙ্কর পিল্লাই। আর এই বইখানি বাংলা ভাষায় অনুবাদ করেছেন বোম্মান্না বিশ্বনাথম ও নীলিনা আব্রাহাম। মালয়ালম ভাষায় চেম্মিন শব্দের অর্থ আমাদের বাংলা ভাষায় হলো চিংড়ি। গল্পটি কেরলের সমুদ্র উপকূলের পরিবারগুলো যেভাবে সমুদ্রকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে তাদেরই গল্প এখানে বলেছেন লেখক। এর আগে তোমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাস খানিতে দেখেছ পদ্মা নদী কেন্দ্রিক মাঝিদের জীবন নির্বাহ, জীবিকা নির্বাহ সম্পর্কে। এখন শুনতে থাকো চেম্মিন বা চিংড়ি উপন্যাসে কেরলের সমুদ্র উপকূলের যারা জীবন ও জীবিকা নির্বাহ করেন তাদের কাহিনী। আজ প্রথম পর্ব, চিংড়ি। লেখক তাকাশি শিবশঙ্কর পিল্লাই এবং অনুবাদক বোম্মান্না বিশ্বনাথম ও নীলিনা আব্রাহাম। তাহলে শুরু করি। বলি, ও ছোট মিয়া, মাছ ধরতে আমার বাবার যে নৌকো আর জাল কিনতে হবে, তা তোমার ভাগ্যে থাকলে নৌকো কেনা হবে। এ ধরনের জবাব পেয়ে কারুতাম্মার মুখে হঠাৎ কোনো উত্তর জোগাল না। তাই এক মুহূর্ত চুপ করে থেকে ও বলে উঠল, কিন্তু টাকায় বোধহয় কিছু কম পড়বে, কিছু টাকা দাও না গো মিয়া সাহেব। টাকা? আমার কাছে টাকা কোথায়? পারিকুট্টি হাত উল্টে দিল, অর্থাৎ নেই। ওর হাত উল্টানোর ভঙ্গি দেখে কারুতাম্মা হেসে ফেলল। টাকায় যদি নেই তবে আবার মাছের কারবারি হয়েছ কিসের? কারুতাম্মা, তুমি আমাকে ছোট মিয়া, মাছের কারবারি এসব বলে ডাকো কেন? কি বলে ডাকবো তাহলে? কেন, আমার কি নাম নেই? আমাকে পারিকুট্টি বলে ডাকবে। কারুতাম্মা পারিটুকু বলেই হেসে ফেলল। পারিকুট্টি বলল, আরে সবটাই বলো না। কিন্তু হঠাৎ হাসিটি বন্ধ করে কারুতাম্মা গম্ভীরভাবে মাথা নাড়ল। তারপর বলল, না, পারিকুট্টি বলে তোমায় ডাকবো না। আমিও তাহলে তোমায় কারুতাম্মা বলে ডাকবো না। কি বলে ডাকবে তাহলে? জেলেনি বলে। পারিকুট্টির কথা শুনে কারুতাম্মা হি হি করে হেসে উঠল। ওর হাসি দেখে পারিকুট্টিও হেসে ফেলল। অনেকক্ষণ ধরেই দুজনে দুজনের দিকে তাকিয়ে শুধু হেসেই চলল। এ হাসির কোনো অর্থ হয় না, অথচ কেন যে তারা এতক্ষণ হাসছে তা কে জানে। হাসতে হাসতে এক ফাঁকে পারিকুট্টি বলল, আচ্ছা শোনো গো জেলেনি, নৌকো আর জাল কিনে যে মাছগুলো ধরা হবে সেগুলো আমার কাছে বিক্রি করবার জন্যে বাপজানকে বলবে তো? ভালো দাম দেবে তো? তাহলে বলবো, নইলে। বলে ঘাড় নেড়েই আবার কারুতাম্মা হেসে উঠল। এই সামান্য একটু কথার মধ্যে এত কি হাসি থাকতে পারে, অথচ দুজন দুজনের সামান্য কথাতেই হেসে উঠছে, যেন ওরা পরস্পরকে যাই বলুক তাতে না হেসে ওদের উপায় নেই। হাসতে হাসতে কারুতাম্মার চোখ জলে ভরে এলো, দম প্রায় বন্ধ হয়ে আসছে। ও হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে এমনি ভাবে হাসিও না ছোট মিয়া। বেশ তো, নিজের হাসি নিজে থামাও। আমাকে হাসিয়ে মারছো আর বলছো নিজের হাসি নিজে থামাও? কি রকম লোক গো তুমি? কথা শেষ না হতেই আবার দুজনে হেসে উঠল। দুজনে যেন দুজনকে কথার পালক দিয়ে সুরসুরি দিচ্ছে। বেশিক্ষণ সুরসুরি দিলে হাসি হয়ে যায় কান্না। তাই কিছুক্ষণ পরেই কারুতাম্মার মুখটা লাল হয়ে উঠল। একটু পরে ও ভুয়ো রাগ দেখিয়ে ভারী গলায় বলল, আমার দিকে অমন করে তাকিও না। কারুতাম্মার কথা শুনে পারিকুট্টির মুখের হাসি মিলিয়ে গেল। পারিকুট্টি কি না জেনে কোনো অপরাধ করে ফেলল? ও বলল, কারুতাম্মা, তুমিই তো আমাকে হাসালে, আর এখন?
আহাহা! হঠাৎ কারুতাম্মা কি জানি কেন লজ্জা পেয়ে বুকের ওপর আড়াআড়ি হাত রেখে পেছন ফিরে দাঁড়ালো। ওর সারা মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। ও একটা পাতলা মুন্টু পরে আছে। এখানে মুন্টু হলো কেরলীয় রমণীদের অধোবাস, অনেকটা লুঙ্গির মতো। আহ, কি হচ্ছে ছোট মিয়া? আমার দিকে অমন করে তাকিও না। এমনি ভাবে দুজনে হাসাহাসি কথা কাটাকাটি করতে করতে কতটা সময় বয়ে গেছে তা কারুতাম্মার খেয়াল ছিল না। হঠাৎ মায়ের ডাকে ও চমকে উঠল। ওর মা চাকি বাজার থেকে ফিরে এসেছে। মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে হাঁকাহাঁকি করছে। মায়ের ডাক শুনে কারুতাম্মা ভয় পেয়ে বাড়ির দিকে ছুটল। একটাও কথা না বলে কারুতাম্মাকে অমনি ভাবে ছুটে চলে যেতে দেখে পারিকুট্টি ভাবল কারুতাম্মা সম্ভবত রাগ করে চলে গেল। ভেবে পারিকুট্টির খুব খারাপ লাগলো। কি এমন হতে পারে যার জন্যে কারুতাম্মা অমনি ভাবে চলে গেল? আর ওদিকে কারুতাম্মাও বাড়ি গিয়ে ভাবতে লাগলো, পারিকুট্টিকে অমন কড়া ভাবে কথাটা বলা ঠিক হয়নি। অমন করে ওর দিকে তাকাতে বারণ করেছে। পারিকুট্টি কি মনে করলো কে জানে। রোজই তো পারিকুট্টি ওর দিকে তাকিয়ে থাকে, কোনোদিন তো তাকে কিছু বলেনি, আর আজ এমন ভাবে বলে ফেললো। নিশ্চয়ই ওর কথা শুনে পারিকুট্টি কিছু মনে করেছে। সঙ্গে সঙ্গে ওর হাসির কথাটাও মনে পড়ল। পারিকুট্টির সামনে তো নয়ই, আর কারুর সামনেই এমন ভাবে ও কখনো হাসেনি। এমন ভাবে হাসাটা যেন একটা অভিজ্ঞতা। হাসতে হাসতে ওর মনে হচ্ছিল যেন ওর দম বন্ধ হয়ে যাবে, যেন ফুসফুসের কোষগুলো ফেটে যাবে। আর সে সময় দেহে কাপড় চোপড় কম থাকায় ওর মনে হচ্ছিল ও যেন সম্পূর্ণ নগ্ন হয়ে পারিকুট্টির সামনে দাঁড়িয়ে আছে। পারির সামনে অত অল্প কাপড় পরে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর কেবল মনে হচ্ছিল ও যেন কোথাও অদৃশ্য হয়ে যায়। সেই সময় ওর মনের যা অবস্থা, তাতে পারিকুট্টিকে খারাপ কিছু বলা ওর পক্ষে অস্বাভাবিক নয়। বারবার এখন তাই ওর মনে হতে লাগলো, পারিকুট্টি কি ওর কথায় কিছু মনে করলো? এদিকে কারুতাম্মার বুকের পদ্মকুঁড়ি দুটি দেখে পারিকুট্টির যেন নেশা লেগে গিয়েছিল। ওই বুকেরই আড়ালে তাকে পাওয়ার কামনা নিয়ে দিনের পর দিন বেড়ে উঠছে, আর ওই বুকেরই অন্তরালে এই বিচিত্র হাসির রহস্য লুকিয়ে আছে। পারিকুট্টির আবার নতুন করে মনে পড়ল কারুতাম্মার পরনে ছিল একটা মাত্র মুন্টু, ভেতরে সায়া বা আর কিছু ছিল না। মুন্টুটাও ছিল পাতলা পাতলা, অল্প কাপড়ে ঢাকা কারুতাম্মার দেহটার ছবি ওর চোখের সামনে ভেসে উঠল। সঙ্গে সঙ্গে ওর সমস্ত শরীরটা গরম হয়ে উঠল, শিরায় শিরায় জেগে উঠল রক্তের জোয়ার। হঠাৎ পারিকুট্টির মনে হলো তার উপর রাগ করেই কারুতাম্মা চলে গেছে। পারিকুট্টি কারুতাম্মার সঙ্গে ভালো ব্যবহার করেনি, ওর দেহের দিকে লোভীর মতো তাকিয়ে তাকিয়ে দেখেছে। কারুতাম্মা ওর দৃষ্টির অর্থ বুঝতে পেরেছিল, তাই ওর দিকে পেছন ফিরে দাঁড়িয়ে বলেছিল, আমার দিকে অমন করে তাকিও না। যদি তাই হয়, ওর অসংযত ব্যবহারে যদি কারুতাম্মা রাগ করে থাকে, তাহলে কি কারুতাম্মা আর কোনোদিন ওর সামনে আসবে না? যদি তাই হয়, ও তাহলে কারুতাম্মার কাছে মাপ চাইবে, আর কোনোদিনও ও এই রকম অভদ্রতার পরিচয় দেবে না। এমনি ভাবে দুজনেই দু জায়গায় বসে ভাবতে লাগলো যে পরস্পরের কাছে তারা ক্ষমা চেয়ে নেবে। কারুতাম্মার বয়স তখন 4 কি 5। সমুদ্রের ধারে ও ঝিনুক কুড়োতো, কাক তাড়াতো, আর জাল ঝাড়ার সময় কুচো মাছ যখন চারিদিকে ছড়িয়ে পড়তো তখন তাই কুড়োতো। তার সঙ্গে তখন আর একজনও মাছ কুড়োতো, তার শৈশবের খেলার সাথী পারিকুট্টি। পরনে পায়জামা, গায়ে হলুদ রঙের জামা, গলায় একটা সিল্কের রুমাল বেঁধে মাথায় টুপি পরে প্রথম যখন ও ওর বাবার হাত ধরে সমুদ্রের ধারে এসেছিল, তখনকার কথা স্পষ্ট মনে পড়ে কারুতাম্মার। ওদের বাড়ি দক্ষিণ দিকে পারিকুট্টির বাবা ঘর বেঁধেছিল।
আজও সে বাড়ি সেখানে আছে। পারিকুট্টি আজ যুবক, বড় হয়ে সে মাছের ব্যবসা শুরু করেছে। এমনি ভাবে সমুদ্রের ধারে তারা পাশাপাশি থেকেছে, খেলা করেছে, ঝগড়া করেছে আর বড় হয়েছে। সে আজ কতদিন হয়ে গেল। বাড়িতে এসে কারুতাম্মা রান্নাঘরে ঢুকে উনুন ধরাচ্ছিল আর এই সব কথা ভাবছিল। একটার পর একটা কত কথা ওর মনে পড়ছিল। উনুনের বাইরে কাঠ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেদিকে ওর খেয়াল নেই। ঠিক সেই সময় রান্নাঘরে ঢুকলো ওর মা চাকি। মেয়ের রকম সকম দেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। কাণ্ড দেখো মেয়ের, কাঠগুলো সমানে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর মেয়ে চুপ করে বসে বসে স্বপ্ন দেখছে। রাগের চোটে চাকি মেয়ের গায়ে এক ধাক্কা মারল। কারুতাম্মা চমকে যেন স্বপ্ন থেকে জেগে উঠল। চাকি রেগে গিয়ে জিজ্ঞেস করলো, বলি কার ধ্যান করছিলি রে ছুরি? কারুতাম্মা যেভাবে বসেছিল তাতে যে কেউ ওই একই প্রশ্ন করবে। কারুতাম্মাকে দেখে মনে হচ্ছিল ও যেন আর এই লোকে নেই, কোন স্বপ্নরাজ্যে ও ভেসে বেড়াচ্ছে। তার উপর আবার ছোট বোন পঞ্চমী ফোড়ন দিল, জানো মা, দিদি সমুদ্রের ধারে ওই নৌকাটার কাছে দাঁড়িয়ে ছোট মিয়ার সঙ্গে কি হাসাহাসিটাই করছিল। কারুতাম্মা চমকে উঠল। আজ পর্যন্ত তাদের এই হাসাহাসি মেশামেশির কথা কেউ জানতো না। পঞ্চমী আজ হাটে হাঁড়ি ভেঙে দিল। পঞ্চমীর মুখ তখনও বন্ধ হয়নি। ওহ, কি হাসি হাসছিল মা ওরা, তা কি বলবো। তারপর দিদির দিকে তাকিয়ে বলল, কেমন, আমার সঙ্গে আর ইয়ার্কি মারবি? তার ফল দেখ কি হয়। বলে দিদিকে বুড়ো আঙুল দেখিয়ে ছুটে পালালো। ব্যাপারটা হয়েছে যে পঞ্চমীকে বাড়ি বসিয়ে রেখে কারুতাম্মা সমুদ্রের ধারে গিয়েছিল। ওদের বাবা চেম্পন কুঞ্জের হুকুম ছিল যে বাড়িতে সব সময় একজন না একজন যেন থাকে। নৌকা আর জাল কেনার জন্য কিছু টাকা বাড়িতে ছিল, তাই নিয়ে চেম্পন কুঞ্জের অস্বস্তির শেষ ছিল না। তাই কারুতাম্মা চলে গেলে পর পঞ্চমীর বাড়ি ছেড়ে যাবার উপায় ছিল না। পঞ্চমী ছেলে মানুষ, পাশের বাড়ির বাচ্চাগুলোর সঙ্গে খেলার জন্যে ওর মন ছটফট করছিল, অথচ বাড়িতে কেউ নেই, কি করেই বা যায়। তাই মাকে দিদির নামে লাগিয়ে এমনি ভাবে ওর রাগের প্রতিশোধ নিল। পঞ্চমীর কথা শুনে চাকি হাঁ করে দাঁড়িয়ে রইল। তারপর মেয়েকে জিজ্ঞেস করলো, বলি এ কি শুনছি? কারুতাম্মা কোনো উত্তর দিল না। তোর যে দেখছি খুব বাড় বেড়েছে, তুই ভাবছিস কি রে হারামজাদি? এবার আর জবাব না দিলে চলবে না। কিন্তু কি বলবে, অনেক ভেবে একটা জবাব বানিয়ে নিল, আমি আমি সমুদ্রের ধারে গেলে পর? ছোট মিয়া তখন নৌকোতে বসেছিল। তাতে হাসাহাসির কারণটা কি হলো শুনি? নৌকো আর জাল কেনার যে টাকা কম পড়লে আমাদের কিছু টাকা ধার দিতে পারবে কিনা সে জিজ্ঞেস করেছিলাম। পারিকুট্টির কাছে টাকার কথা জিজ্ঞেস করতে তোকে আমরা বলেছিলাম? কাল তুমি আর বাবা বলাবলি করছিলে না যে ছোট মিয়ার কাছে টাকা চাইবে? এসব শুধু অজুহাত মাত্র, আর এই অজুহাত বানানো ছাড়া কারুতাম্মার অন্য কোনো উপায়ও ছিল না। চাকি কারুতাম্মার আপাদ মস্তক জ্বলন্ত দৃষ্টিতে একবার তাকিয়ে দেখল। চাকি আজ কারুতাম্মার ওই বয়সটা পার হয়ে এসেছে। নইলে চাকির যখন কম বয়স ছিল তখন সমুদ্র তীরে ছোট ছোট মাছের ঝাঁপগুলোতে ছোট মাছের ব্যবসাদাররাও ছিল। তীরে বাঁধা নৌকোগুলোর আড়ালে ডেকে এনে তারাও চাকিকে এমনি ভাবে হাসাতে পারত, কিন্তু সেরকমটা কিছু ঘটেনি। কারণ চাকি বংশ পরম্পরায় তার মা দিদিমার কাছে যে শিক্ষা পেয়েছে, যে নীতি কথা সে শুনে এসেছে, তা সে কিছুমাত্র ভোলেনি। তার মা দিদিমার কাছ থেকে সে শুনেছিল এক পুণ্যবতী জেলেনির পবিত্র জীবন কাহিনী। এই সতী জেলেনির জীবন কাহিনী শুনেই জেলের ঘরের মেয়েরা তাদের চরিত্র ঠিক রাখতে পারে। চাকিও পেরেছে। সেই পুণ্যবতী জেলেনির আদর্শ অনুসরণ করে শুদ্ধ মন নিয়ে স্বামীর সেবা করেছে, ওদের এই সাগর তীরকে পবিত্র রেখেছে। চাকি
আজ আবার অনেক দিন পরে এই গল্প মেয়েকে শোনালো। সে অনেক দিন আগের কথা। একদিন এক জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে স্রোতের বিপরীত দিকে তার নৌকো চালিয়ে নিয়ে গিয়েছিল। দূর চক্রবালে, যেখানে সমুদ্র গিয়ে দিগন্তের সঙ্গে মিশেছে, সেই অত দূর সে চলে গিয়েছিল। তার বেরোনোর সময় সেই সমুদ্র তীরেই তার জেলেনি পশ্চিম দিকে তাকিয়ে স্বামীর মঙ্গলের জন্য ব্রত করতে বসলো। কিছুক্ষণ পরেই ভয়ানক ঝড় তুফান শুরু হলো। তিমি মাছ হাঁ করে সেই জেলেকে খেতে এলো। হাঙরেরা লেজের ঝাপটা দিয়ে তার নৌকোকে ভেঙে চুরমার করতে চেষ্টা করলো। হঠাৎ তার নৌকোটা একটা ঘূর্ণির মধ্যে পড়ে গেল। বাঁচার আর তার কোনো আশাই ছিল না, কিন্তু নিশ্চিত মরণের হাত থেকে লোকটা আশ্চর্যভাবে রক্ষা পেল। শুধু তাই নয়, একটা প্রকাণ্ড মাছ ধরেও সে তীরে উঠেছিল। কি করে সেই ভয়ানক ঝড় তুফান ওই নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল? তিমি মাছ কেন ওকে গিলে খায়নি? হাঙর বারবার নৌকাতে লেজের ঝাপটা মারলেও ওর নৌকোটার এতটুকু কিছু হয়নি কেন? ঘূর্ণির মধ্যে পড়েও নৌকো শুদ্ধ লোকটা বেঁচে গেল কি করে? এসব অসম্ভব সম্ভব হলো কি করে? একমাত্র কারণ তার জেলেনির সেই একান্ত তপস্যা, স্বামীর প্রতি তার একনিষ্ঠ প্রেম, তার খাঁটি চরিত্র। এই আশ্চর্য তপশ্চর্যার কথা সমুদ্র তীরের সমস্ত জেলেনির জানা আছে। সেই একনিষ্ঠতা, সেই শুদ্ধতা চাকিও নিজের জীবনে মেনে এসেছে। তবে চাকির পূর্ণ যৌবনের দিনে কি কোনো মাছের কারবারি কোনো দোকানদার তার দেহটার দিকে তাকিয়ে দেখেনি? দেখেছে বইকি, কিন্তু যাতে চাকি কুপথে না যায়, পা না দেয়, তার জন্য চাকির মাও চাকিকে সমুদ্র তীরের জেলেদের সেই অদ্ভুত তপস্যার কথা, সেই অদ্ভুত ভাবে পবিত্র খাঁটি জীবন কাহিনীর কথা বলে ওকে সাবধান করে দিয়েছে। আজকে পারিকুট্টির সঙ্গে এমন ভাবে হাসাহাসিতে কারুতাম্মার দোষ থাকুক বা না থাকুক, চাকি এই অবসরে গল্পটা বলে নিল। সব শেষে বলল, তুই আর খুকিটি নেই, বুঝলি? তুই এখন ডাগর হয়েছিস। এখন তোকে সকলে খুকি না বলে জেলেনিই বলবে। এখন আর ছেলে মানুষের মতো হাসাহাসি করার বয়স নেই, বুঝলি? মার মুখে জেলেনি কথাটা শুনেই কারুতাম্মার মনে পড়ল পারিকুট্টির তাকে জেলেনি বলে ডাকা। চাকির কথা তখনও শেষ হয়নি। ও বলল, দেখ খুকি, এই মস্ত বড় সাগরটার বুকের ভেতর সব আছে, যা চাইবি সব। সমুদ্রে কত ঝক্কি মাথায় নিয়ে জেলেরা মাছ ধরতে যায়, সেখানে কত কি না হতে পারে, কিন্তু দেখবি তারা সব ঠিক মতো ফিরে আসে। কেন জানিস? সমুদ্রে তারা যখন যায়, তখন তাদের বাঁচা মরা সব নির্ভর করে তাদের জেলেনিদের ওপর। জেলেনিরা যদি খাঁটি থাকে, তাহলে তাদের মিনসেরা ঠিকই ঘরে ফিরে আসে। নইলে দেখতিস তাদের নৌকোগুলো সব ঘূর্ণির মধ্যে পড়ে ডুবে যেত। এই কথাগুলো কারুতাম্মা যে শুধু মার কাছে শুনেছে তা নয়। যেই 4-5 জন জেলেনি এক জায়গায় জড়ো হয়, তখনই তারা এই গল্প করে। অনেকবার অনেক জায়গায় ও এই একই কথা শুনেছে। সবই ঠিক, কিন্তু তা বলে ছোট মিয়ার সঙ্গে একটু হাসাহাসিতে দোষটা কোথায়? তার তো এখনো বিয়েই হয়নি। সমুদ্রে মাছ ধরতে যাওয়া কোনো বিশেষ জেলের মরণ বাঁচন তো তার উপর নির্ভর করছে না। যদি ভবিষ্যতে কোনো জেলের জীবন মরণ তার উপর নির্ভর করে, তাহলে সে দায়িত্ব সে ঠিক মতোই রক্ষা করবে। কেমন ভাবে সাবধান হতে হবে, কেমন ভাবে খাঁটি থাকতে হবে, তা তার খুব ভালোভাবেই জানা আছে। কাউকে সে বিষয়ে কিছু বলে দিতে হবে না। মেয়েকে চুপ করে থাকতে দেখে চাকি আবার আরম্ভ করলো, কখনো কখনো আমাদের খারাপ কাজে সমুদ্র শুকিয়ে যায়। সাগর দেবীর রাগ হলে তিনি সব ছারখার করে ফেলেন, কিন্তু তিনি যদি খুশি থাকেন, তাহলে আমাদের দুহাত উজাড় করে দেন। এই সাগরে সোনা আছে খুকি, তাল তাল সোনা। তারপর একটু থেমে খুব বড় একটা সত্য মেয়েকে শোনায়। কথাটা কি জানিস? খাঁটি থাকা, নিজেকে ঠিক রাখা। জেলের সম্পত্তি হচ্ছে তার স্ত্রীর খাঁটি থাকাটা।
তবে হ্যাঁ, অনেক সময় আমরা খাঁটি থাকলেও মাছের কারবারিরা আমাদের এই সমুদ্র খারাপ করে তোলে। চিংড়ি মাছের খোসা ছাড়াতে, শুকনো চিংড়ি নৌকোয় তুলতে পূব দিক থেকে অনেক মেয়ে আসে দিনমজুরি খাটতে। এই মেয়েগুলো আর ওই খারাপ লোকগুলো সমুদ্রের ধার অশুদ্ধ করে তোলে। সমুদ্রের ধারটাও যে সাগরমার জায়গা, সেটাও যে পরিষ্কার রাখতে হয়, তাও তারা জানে না। তারা তো আর সাগরমার ছেলে মেয়ে নয়, তাই তারা যা খুশি করে, কিন্তু ফল ভোগ করতে হয় আমাদের জেলেদের। চাকি আরো বলে, দেখ, নৌকোগুলো তীরে বেঁধে রাখার সময় দেখবি তাদের মাঝে মাঝে ফাঁক রয়ে গেছে। ওই ফাঁকগুলো আর আশপাশে যে ঝোপঝাড় আছে, সেইগুলোই হচ্ছে খারাপ জায়গা। সব শেষে মেয়েকে চাকি ভারী গলায় সাবধান করলো, তোর এখন বয়স বাড়ছে, মাছের কারবারিরা তোর বুকের দিকে, পাছার দিকে নজর দেবে, খুব সাবধান। কারুতাম্মা চমকে উঠল, ঠিকই তো, সেদিন নৌকোর আড়ালে এই রকমই ব্যাপার তো ঘটেছে। তাই সেদিন পারিকুট্টির ওপর ওর হঠাৎ রাগ হয়েছিল, যার জন্যে ও পারিকুট্টিকে ওর দিকে তাকাতে বারণ করেছিল। সে কি তাহলে মা দিদিমার কাছ থেকে পাওয়া সেই শুদ্ধ মনের জন্যে? মাছের কারবারিরা তার দিকে যদি কুনজরে দেখে, তাতে তার গৌরব বাড়ে না। তাই সেদিন তার ছোট মিয়ার চাউনিটাও ভালো লাগেনি। মার কথা তখনও শেষ হয়নি। খুকি, মনে থাকে যেন, এমন কাজ তুই করবি না যাতে এই সাগর শুকিয়ে যায়। সমুদ্রেই যাদের রুজি রোজগার, তাদের মুখের ভাত যেন না মারা যায়। মার কথা শুনে কারুতাম্মা এবার সত্যিই ভয় পেয়ে গেল। চাকি আবার বলল, পারিকুট্টি মুসলমান, ওর চরিত্রে বিশ্বাস নেই। কারুতাম্মার মনে হলো মার অজানা কিছুই নেই, মার কাছ থেকে লুকোবারও কিছু নেই। মার কথাগুলো শুনে ওর মনে কেমন যেন একটা ভয় আর অস্বস্তির কাঁটা খচখচ করতে লাগলো। সেদিন রাতে ওর ঘুম হলো না। পঞ্চমীর কথা মনে পড়ল, কিন্তু পঞ্চমী ওর গোপন কথা সব বলে দিলেও এখন আর পঞ্চমীর ওপরে কোনো রাগ হচ্ছে না ওর। পঞ্চমী যে ওর নামে অমন ভাবে মার কাছে লাগালো, তাতেও ওর কিছু মনে হলো না। তাহলে কি ও দোষ করেছে বলে পঞ্চমীর ওপর ওর রাগ নেই? তাই হবে, নইলে অন্য সময় এত বড় একটা কথা এমন ভাবে বললে পঞ্চমীর ওপর ওর রাগ কোনোদিনও যেত না। হাজার হাজার বছর ধরে জেলেনীরা যে সংস্কার মেনে আসছে, যে বিশ্বাস পোষণ করে আসছে, তার থেকে সেও তো বাদ পড়েনি। এখন সেই সংস্কারের, সেই সুচিতার রূপ যেন তার কাছে স্পষ্ট হয়ে আসছে। কারুতাম্মার মন যখন এমনি ভাবে সুচিতা অসুচিতার দ্বন্দ্বে অস্থির, তখন যেন তার মনের সেই দ্বন্দ্ব থেকে তাকে উদ্ধার করার জন্যে সমুদ্র তীর থেকে কার গানের সুর ভেসে আসতে লাগলো। কে কে গান গাইছে? কারুতাম্মা কান খাড়া করলো। পারিকুট্টি, পারিকুট্টি গান গাইছে। পারিকুট্টি ভালো গাইতে পারে না, কিন্তু আজ ও নৌকোর ছইয়ে বসে প্রাণ খুলে গান গাইছে। কারুতাম্মা বুঝতে পারল, পারিকুট্টি যে ওখানে বসে আছে তা কারুতাম্মাকে এভাবে জানানো ছাড়া উপায় কি। ওর এইভাবে চিৎকার করে গান গাওয়ার অর্থ আর কেউ না বুঝলেও যার বোঝার সে বুঝেছে, যার জন্যে এ গান গাওয়া সে শুনেছে। কারুতাম্মা ভয়ানক উসখুস করতে লাগলো। পারিকুট্টির কাছে যাওয়ার জন্য মন ছটপট করছে। এখন যদি ও বেরিয়ে পড়ে তাহলে কেউ জানতে পারবে না। কিন্তু কিন্তু পারিকুট্টি যে তার দিকে হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখবে। যেতে হলে ওকে যেতে হবে নৌকাগুলোর আড়ালে। মা আজকেই বলেছে যে ওই জায়গাগুলোই হচ্ছে সবচেয়ে সাংঘাতিক জায়গা। যত কিছু দুর্ঘটনা ওখানেই ঘটে। আরো খারাপ কথা যে পারিকুট্টি জাতে মুসলমান। পারিকুট্টির গান তখনও থামেনি। প্রেমের যে বিশেষ গানটি ওখানকার জেলেরা গায়, সেই গানটির সেই বিশেষ সুরটি পারিকুট্টির গানে স্পষ্ট হয়ে উঠেছে। কারুতাম্মা মনে মনে ভগবানকে ডাকতে লাগলো, যদি আর কিছুক্ষণ ও এই গান শোনে
তাহলে ও আর শুয়ে থাকতে পারবে না, দরজা খুলে বেরিয়ে পড়বে। কারুতাম্মা সত্যিই খুব ভয় পেয়ে গেল। পারিকুট্টি এমন ভাবে তার বুকের দিকে তাকায় যে তার বুক ধরাস ধরাস করে ওঠে, কিন্তু তবু সেই চাউনিতে ও কি যেন একটা আনন্দও পায়। সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাকালোই বা পারিকুট্টি ওর বুকের দিকে, বুক তো একতাল মাংসপিণ্ড ছাড়া আর কিছুই নয়। হঠাৎ ও উপুড় হয়ে শুয়ে পড়ে কানে আঙুল দিল, কিন্তু তা সত্ত্বেও সেই গান যেন ওর বুকের ভেতর আওয়াজ তুলতে লাগলো। সারা দেহ মন ওর সেই গান শুনতে শুনতে অবশ হয়ে আসতে লাগলো। কারুতাম্মা নিজেকে আর ধরে রাখতে পারে না, বারবার ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। ওদের এই ছোট্ট ঘরের দরজা হয়তো খোলা যায়, যদি না খোলে ভাঙাও যায়, কিন্তু সংস্কারের যে ভারী দেওয়ালের আড়ালে ও আজ বাধা পড়েছে তা ভেঙে কি করে ও বেরোবে? এর থেকে এত সহজে মুক্তি পাবার তো ওর কোনো উপায়ই নেই। বেরোতে চাইলেও বেরোতে পারবে না। এ দেওয়াল জমাট বাঁধা কংক্রিটের, হাজার হাজার বছর ধরে সমুদ্র তীরের জেলেদের সংস্কারে গড়া উঁচু কঠিন দেওয়ালের আড়ালে সে বদ্ধ। সেই দেওয়ালের কোথাও কোনো ফাঁক নেই, কিন্তু ওর দেহ যা চাইছে, ওর মন যা চাইছে, তাকেও ও অস্বীকার করবেই বা কি করে? ওর যৌবন, ওর লোভী মন যদি সেই দেওয়াল ভাঙতে চায়, ও তো জানে এমনি ভাবে কত কংক্রিটের দেওয়াল ভেঙে গেছে। পারিকুট্টির গান তখনও সেই নির্জন সমুদ্র তীরের হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। পারিকুট্টির গানে সুর তালের নামগন্ধ নেই, গলাও ভালো নয়, কিন্তু তবু সেই গানে যেন কি একটা জাদু রয়েছে, কি যেন একটা আন্তরিকতা রয়েছে। সে যেন তার সমস্ত দরদ দিয়ে সমস্ত প্রাণ মন ঢেলে গান গাইছে। পারিকুট্টি যে সমুদ্রের ধারে এখনো বসে আছে তা কি কারুতাম্মাকে জানাতে হবে না? তাই তো এমনি ভাবে সে গেয়ে চলেছে। কারুতাম্মার কাছে পারিকুট্টির যে ক্ষমা চাইতে হবে। গাইতে গাইতে বুঝি পারিকুট্টির গলা ভেঙে এলো। আর কতক্ষণ এমনি ভাবে সে গাইবে? কারুতাম্মা কান থেকে আঙুল সরিয়ে নিল। পাশের ঘরে মা আর বাবা কি যেন বলাবলি করছে। না, ওরা ঝগড়া করছে। কারুতাম্মা কান খাড়া করে রইল। হরি হরি, ওর কথাই যে তারা বলছে। শুনতে পেল বাবা বলছে, আরে আমি ওসব জানি, আমাকে আর তোর কিছু বলতে হবে না, আমি ঘাস খাই না, আমিও মানুষ। চাকি বলল, ওহ, কি আমার মানুষ রে, মেয়েটার দিকে একবার নজর দিয়েছো? সে গোল্লায় যাচ্ছে কি না যাচ্ছে তার খোঁজ খবর একবার নিজে নিয়েছো? যা যা, বেশি বকর বকর করিসনি, তার আগেই আমি ওর বিয়ে দিয়ে দেব। এখানেই শেষ হলো চিংড়ি উপন্যাসের প্রথম পর্ব। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ারও করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, তাহলে পরবর্তী পর্বগুলো তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। তাহলে শুনতে থাকো চিংড়ি উপন্যাসের পাঠ। পরে আবার আসবো অন্য একটি পর্ব নিয়ে। ভালো থেকো সবাই, আজ আসি।